আসসালামু আলাইকুম। আজকে আমরা সালোক সংশ্লেষের অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা এটা নিয়ে আলোচনা করব। তাহলে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সালোক সংশ্লেষের এই অন্ধকার দশা কোথায় হয় না ক্লোরোপ্লাস্টের কোথায় না স্ট্রোমা অঞ্চলে। আলোক দশা যেমন গ্রানাতে হয় তেমনি এটা স্ট্রোমাতে হয়, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। এবার আলোক দশায় আমরা পড়েছিলাম। এবার অন্ধকার দশায় যে সমস্ত উপাদানগুলো লাগে সেগুলো আমরা কি কি আগে জেনে নেব। এই উপাদানগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আরইউবিপি, NADPH আর একটা হচ্ছে ATP। তোমরা লক্ষ্য করো আলোক দশাতে সালোক সংশ্লেষের যে উপাদানগুলো ছিল, সালোক সংশ্লেষের মোট উপাদান ছিল চারটি উপাদানের মধ্যে তিনটে উপাদানই প্রধান যে কাঁচামাল সেগুলো সব আলোক দশায় কাজে লেগে গেছিল। আর বাকি ছিল কি কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে প্রধান কাঁচামাল হিসেবে কার্বন ডাইঅক্সাইডটা অন্ধকার দশাতে লাগবে। আর এই আরইউবিপি এটার নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। আমি একবার লিখে দিচ্ছি, এর নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। এটা পাতার কোষে অবস্থান করে, রাইবিউলোজ বিসফসফেট এই যৌগটা। আর NADPHটা কোথা থেকে এলো না আলোক দশায় আমার NADPH তৈরি হয়েছিল, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এবং এটা বিজারিত অবস্থায়। এটা আমরা কোথা থেকে পেলাম না আলোক দশায় উৎপন্ন একটা উপাদান। ATPও তাই, কারণ আলোক দশায় কি হয়েছিল না ফটোফসফোরাইলেশন ঘটেছিল, তাই না? ADP থেকে ATP উৎপন্ন হয়েছিল। তাহলে এই চারটি উপাদান হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশার মেন উপাদান। এই সালোক সংশ্লেষের অন্ধকার দশা, আলোক দশা যেমন বিজ্ঞানী ব্ল্যাকম্যান আবিষ্কার করেছিলেন, অন্ধকার দশা বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম আবিষ্কার করেছিলেন বলে একে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়। এবার এর যে সালোক সংশ্লেষের অন্ধকার দশার যে প্রধান বিক্রিয়াগুলো সেগুলো কি কি আমরা প্রথমে জানব। ফার্স্ট স্টেপে যেটা হয় 1 নম্বরে, সেটা হচ্ছে কি না অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। প্রথম পয়েন্টটার নাম হচ্ছে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। MILATION, কার্বন অ্যাসিমিলেশন। তো প্রথম স্টেপ কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গার আত্তীকরণ জিনিসটা কি, এটা আমি তোমাদের সালোক সংশ্লেষ পড়াতে গিয়ে বলে দিয়েছিলাম অঙ্গার আত্তীকরণ কি। তাও আর একবার রিকল করে দিচ্ছি যে পরিবেশের কার্বন কোষে অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্তীকরণ বলে। এক্ষেত্রে অঙ্গার মানে হচ্ছে কার্বন। তাহলে কি হয় না এই পর্যায়ে হয় কি না 5 কার্বন যুক্ত যৌগ রাইবিউলোজ বিসফসফেট আরইউবিপি, এটা হচ্ছে 5 কার্বন যুক্ত একটা যৌগ। আমি এটা ব্র্যাকেটে
5C লিখে দিতে পারি। 5C মানে 5 কার্বনযুক্ত যৌগ। এই 5 কার্বনযুক্ত রাইবিউলোজ বিসফসফেট কী করে না কার সাথে যুক্ত হয়, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়। এখানেও 6 অণু, এখানেও 6 অণু, তাহলে 6CO2 6O2 সরি 6CO2 আর 6 RuBP। তাহলে এই পর্যায়ে কি হয় না পরিবেশের কার্বন ডাইঅক্সাইড, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড পাতার কোষে অবস্থিত রাইবিউলোজ বিসফসফেটের সঙ্গে যুক্ত হয়। এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ উৎসেচকের ভূমিকা আছে যার নাম হচ্ছে রুবিস্কো, RUBISCO, রুবিস্কো। এই রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে এই বিক্রিয়াটি ঘটে। রুবিস্কোর ফুল ফর্ম কি পরীক্ষার সময় অনেক সময় আসে, তাহলে লিখি রাইবিউলোজ 1,5 বিসফসফেট এতদূর হলো। সি ফর কার্বো অক্সিলেজ, ও ফর অক্সিজিনেজ। তাহলে রুবিস্কোর ফুল ফর্ম রাইবিউলোজ 1,5 বিসফসফেট কার্বো অক্সিজেনেজ। এইটা কিন্তু পরীক্ষায় আসে যে রুবিস্কোর ফুল ফর্ম কী। তাহলে এই বিক্রিয়াটা হতে গেলে রুবিস্কো এই উৎসেচকের সহায়তায় সম্পন্ন হয়। তো এই বিক্রিয়া কি তৈরি হয় না এই বিক্রিয়ার প্রধান যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে ফসফো 12 PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই পর্যায়ে কি তৈরি হলো না ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক হচ্ছে 3 কার্বনযুক্ত একটা যৌগ। এই ফসফোগ্লিসারিক হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এতক্ষণ যত বিক্রিয়া হয়েছিল তোমার আলোক দশা থেকে শুরু করে অন্ধকার দশা পর্যন্ত, একমাত্র পিজিএ হচ্ছে প্রথম উৎপন্ন একটা স্টেবল কম্পাউন্ড বা স্থায়ী যৌগ। এটা হচ্ছে একমাত্র স্থায়ী যৌগ। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন আসে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটির নাম কি, তখন বলতে হবে পিজিএ অথবা ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে দেখো এটা অঙ্গারাত্মীকরণ করা বলা হচ্ছে না পরিবেশের কার্বন এখানে কি হচ্ছে না কোষের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে কি তৈরি করছে না ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। ওই জন্য এটাকে বলা হচ্ছে অঙ্গারাত্মীকরণ হচ্ছে, অর্থাৎ অঙ্গার কোষে অঙ্গীভূত হচ্ছে। নেক্সট বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে কি না ফসফোগ্লিসারেল অ্যালডিহাইড গঠন বা পিজিএর বিজারণ। শর্ট করে লিখছি পিজিএর বিজারণ, বা আর একটা নাম কি বললাম তোমাদের না ফসফোগ্লিসারাল অ্যালডিহাইড, বা সন্ধি করে বললে ফসফোগ্লিসারাল ডিহাইড গঠন। ঠিক আছে, তাহলে কি বলবো না পিজিএর বিজারণ, ছোট নামটা লিখলাম, আর একটা নামও তোমরা বলতে পারো ফসফোগ্লিসারাল অ্যালডিহাইড গঠন। এই পর্যায়ে কি হয় আগের বিক্রিয়ায় কি দেখলাম না 12 অণু আমাদের ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে। এখানে কি হয় না 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড 12 পিজিএ কি করে না 12 অণু এটিপি এবং 12 অণু এনএডিপিএইচ যেহেতু আমি এনএডিপিএইচ লিখছি কিন্তু এটা অ্যাকচুয়ালি থাকে কীভাবে না এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস, তাই না? তুমি NADPH2 লিখলেও হবে কিন্তু এটা এইভাবে থাকে বলে আমরা এইভাবে লিখি। তাহলে কি হয় না এই পর্যায়ে কি করবে না ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপি এবং NADPH এবং উৎসেচকের সহায়তায় কি করে বিজারিত হয়ে কি তৈরি করে ফসফোগ্লিসারাল অ্যালডিহাইড গঠন করে। তাহলে দেখি এখানে আমি লিখব অবশ্যই কি এনজাইম বা উৎসেচক কি তৈরি করবে না PGALD, এটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড প্লাস 12 NADP প্লাস 12 ATP হলো।
তাহলে এখানে হচ্ছে পিজি এর বিজারণ ঘটলো, কারণ এটা ছিল অ্যাসিড হিসেবে, এখানে অ্যালডিহাইড তৈরি করলো। এর পরের যে স্টেপটা কি হবে না, 3 নম্বর স্টেপে কি হয় না, রাইবিউলোজ বিসফসফেটের অর্থাৎ আরইউবিপির পুনরুৎপাদন ঘটে বা পুনরায় উৎপাদন ঘটে। পুনরুৎপাদন, দেখো এই পর্যায়ে কি হয় না, এখানে যে 12 অণু পিজিএলডি তৈরি হয়েছিল তার থেকে 10 অণু পিজিএলডি কয়েকটি অন্তর্বর্তী যৌগ তৈরির মাধ্যমে একটি চক্রাকার পদ্ধতিতে বা একটা চক্রাকার পদ্ধতির মাধ্যমে কি হয় না, পুনরায় আবার 6 আরইউবিপি তৈরি করে। তার মানে এখানে আমাদের 6 অণু আরইউবিপি যে লেগেছিল সেটা কিন্তু আবার আমরা এই বিক্রিয়ায় ফিরে পাবো। কিভাবে না, দেখো এই যে 12 পিজিএলডি ছিল, সেখান থেকে আমি লিখতে পারি 12 পিজিএলডি, বললাম কতগুলো চক্রাকার মাধ্যমে, সেই চক্রাকার মাধ্যমটার নাম হচ্ছে কেলভিন সাইকেল। বিজ্ঞানী কেলভিন এই চক্রটি আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে একে বলা হয় কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলের মাধ্যমে কি তৈরি করে না, পুনরায় আরইউবিপি তৈরি করে, রাইবিউলোজ বিসফসফেট তৈরি করে। তো এই কেলভিন সাইকেলটা কি একবার আমরা পাশের ছবিতে একটু দেখি। দেখো এই যে পিজিএলডি, এই 12, এই যে 12 পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড কি করে না, 12 অণু পিজিএলডি তৈরি করে, তাই না? এখানে এটিপি লাগে আর কি হয় না, এনএডিপিএইচ লাগে, যে বিক্রিয়াটা আমরা আগে দেখিয়েছিলাম, তাই না? তো সেখান থেকে কি তৈরি হলো 12 পিজিএলডি। এই 12 পিজিএলডি থেকে 10 অণু পিজিএলডি কি করছে, আমি এটার জায়গায় এখন আসছি না, এদিকটা দেখো, এখান থেকে 10 অণু পিজিএলডি অন্তর্বর্তী পদার্থ গঠনের মাধ্যমে, মানে এখানে এত ছোট করে দেখানো হয়েছে কিন্তু এখানে অনেক বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়া ঘটার পর অনেকগুলো পদার্থ তৈরি হয় এবং তারপর সেই অন্তর্বর্তী পদার্থ থেকে আবার কিছুটা পরিমাণে এটিপি খরচ হয়। এটিপি খরচ হওয়ার পরে কি হয়, পুনরায় দেখো 6 আরইউবিপি তৈরি হয়ে যায়। 6 আরইউবিপিটা দেখো আবার CO2, H2 ইত্যাদির সহায়তা কি তৈরি করে না, 12 পিজিএ তৈরি করে। অর্থাৎ এটা একটা চক্রাকার সাইকেল, ওই জন্য বিজ্ঞানী কেলভিন এটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে একে বলা হয় কেলভিন সাইকেল। ঠিক আছে, এসো এবার হ্যাঁ এই জায়গাটা বলি। দেখো ছিল কত অণু, 12 অণু, 12 অণুর মধ্যে 10 অণু আরইউবিপি তৈরি করেছে, কিন্তু সালোক সংশ্লেষে আমার মেন তৈরি করার বিষয়বস্তুটা কি না, গ্লুকোজ, তাই না? গ্লুকোজ তৈরি করবে, সরল শর্করা গ্লুকোজ। তো 10 অণু যদি পিজিএলডি আরইউবিপি তৈরি করলো তাহলে গ্লুকোজ তৈরি হলো, মানে তাহলে 10 অণু কাজে লেগে গেল, বাকি কত অণু পড়ে রইলো না 2 অণু। বাকি যে 2 অণু পিজিএলডি রইলো, সেই বাকি 2 অণু পিজিএলডি কী করবে না, সরাসরি গ্লুকোজ তৈরি করবে। এটাই হচ্ছে আমার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রধান আমার কি বস্তু। তা এই প্রধান গ্লুকোজ তৈরি করতে গেলে কী হয় না, মাত্র 2 অণু পিজিএলডি লাগে, বাকি 10 অণু পিজিএলডি বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আরইউবিপি তৈরি করে। এই জন্য এটাকে বলা হচ্ছে বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে কেলভিন সাইকেল। তাহলে আমাদের এই বিক্রিয়াটা বাকি আছে, এতদূর আমরা জেনেছি। তাহলে 4 নম্বর বিক্রিয়ায় আসি। 4 নম্বর বিক্রিয়ায় তাহলে কি হবে না, গ্লুকোজ সংশ্লেষ, তাই না? তাহলে কি হলো, সালোক সংশ্লেষের মেন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, তাহলে ওটা হবে গ্লুকোজ সংশ্লেষ। গ্লুকোজ সংশ্লেষ কি হবে, তাহলে 12 অণু পিজিএলডি থেকে 10 অণু পিজিএলডি, সরি এখানে আমি 12 অণুই লিখে দিয়েছি, দেখো এটা 10 অণু হবে, ঠিক আছে? তবে তো বাকি 2 অণু পড়ে থাকবে, তাই না? 12 অণু থেকে এখানে 6 অণু আরইউবিপি তৈরি হবে, তাহলে পড়ে রইল কত, 2। তাহলে এখানে কি হবে, বাকি যে 2 অণু পিজিএলডি আছে, এই পিজিএলডি থেকে কি হবে না, সরাসরি কি তৈরি হয়ে যাবে না, C6H12O6, মানে হচ্ছে এটা হচ্ছে 6 কার্বনযুক্ত একটি যৌগ যার নাম কি
গ্লুকোজ এবং এটাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রধান বস্তু। এই গ্লুকোজই কী হচ্ছে না উদ্ভিদের প্রধান খাদ্য এবং এটা সমস্ত প্রাণীকুলেরও প্রধান খাদ্য, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খাদ্য আমরা গ্রহণ করে থাকি। তাহলে অন্ধকার দশা কি হলো না, আমি আরেকবার রিকল করে দিচ্ছি। অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সম্পন্ন হয়। এখানে যে উপাদানগুলো লাগে সেটা হচ্ছে CO2, RUBP এবং NADPH ATP। প্রথম বিক্রিয়া হচ্ছে অঙ্গারাত্মীকরণ। এখানে 6 অণু RUBP 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে কি তৈরি করে 12PG অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে এবং এটাই সালোক সংশ্লেষের প্রধান স্থায়ী যৌগ। নেক্সট বিক্রিয়া হচ্ছে PG এর বিজারণ। 12 অণু PGA 12 অণু ATP 12 অণু NADPH এর সহায়তায় কি তৈরি করে এবং অবশ্যই এনজাইম বা উৎসেচক লাগে, তৈরি করে 12PGLD অর্থাৎ অ্যালডিহাইড তৈরি করে। এবং এই অ্যালডিহাইডের 12 অণু বা অ্যালডিহাইডের মধ্যে 10 অণু PGLD থেকে কেলভিন সাইকেলের মাধ্যমে পুনরায় 6 RUBP অর্থাৎ 6 অণু RUBPকে আমরা ফেরত পাই, যেটা আবার পরবর্তীকালে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাজে লাগে। লাস্ট পয়েন্ট হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ। এই পর্যায়ে কি হয়, বাকি যে 2 অণু PGLD পড়ে রয়েছে সেই PGLD থেকে আমাদের 1 অণু গ্লুকোজ তৈরি হয়, অর্থাৎ সালোক সংশ্লেষের প্রধান প্রোডাক্ট গ্লুকোজ তৈরি হয়। এটাই হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশা। তাহলে আলোক দশা অন্ধকার দশা দুটোই আমাদের জানা হয়ে গেল। তাহলে আলোক আর অন্ধকার দশা যদি পার্থক্য দেয় নিশ্চয়ই পারবে। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা আলোক দশা আর দিকটা হচ্ছে অন্ধকার দশা। আলোক দশা আর অন্ধকার দশার পার্থক্য যদি বলে তাহলে প্রথম পার্থক্য তুমি কি বলবে না, এটা হচ্ছে সানলাইটের প্রয়োজন হয়, তাই না, সূর্যালোকের প্রয়োজন হয়, আর এখানে প্রয়োজন হয় না, তাই না। আর কি হয় না, এটা ক্লোরোপ্লাস্টের কোথায় হয় না, এটা অবশ্যই ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হয়, আর এটা কোথায় হয়, স্ট্রোমাতে সম্পন্ন হয়। আর কি হয় না, সালোক সংশ্লেষের আলোক দশায় কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়েছিল, তাহলে এখানে অক্সিজেন উৎপন্ন হয়, এখানে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয় না। আর কি হয় না, এই দশায় NADP প্লাস বিজারিত ঘটেছিল, এর বিজারণ ঘটেছিল। আর এখানে ঠিক উল্টোটা ঘটে, NADP বিজারিত, NADPH কি হয়, জারিত হয়, তাই না। তারপরে NADP প্লাস বিজারিত হয়ে কি তৈরি করেছিল, NADPH তৈরি করেছিল। সেই NADPH এখানে কি হয় না, NADPH জারিত হয়। আর কি হচ্ছে, এখানে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় না, কার্বন ডাইঅক্সাইড লাগে না, এখানে কার্বন ডাইঅক্সাইড লাগে। আর কি হয় না, এখানে কিন্তু গ্লুকোজ উৎপন্ন হয় না, এখানে গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশা আর অন্ধকার দশার পার্থক্য। তাহলে এখান থেকে তোমাদের মেন কোয়েশ্চেন যেটা পড়তে হবে যে আলোক নিরপেক্ষ দশার বর্ণনা করো, বড় কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। তাহলে সব স্টেপ বাই স্টেপ বর্ণনা করবে, ওটা মুখস্থ করলে এখান থেকে শর্ট কোয়েশ্চেন বা যে কোনো একটা যদি বিক্রিয়া উল্লেখ করতে বলে তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে এখান থেকে খাতায় প্রত্যেকেই কোয়েশ্চেন অ্যান্সারটা লিখবে যে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশার বর্ণনা, আর কি লিখবে আলোক দশা অন্ধকার দশার পার্থক্য।